হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ফাউন্ডার। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব টায়ারের মেইনটেনেন্স নিয়ে, যে টায়ার আমরা কীভাবে প্রপারলি মেনটেন করতে পারি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ওভার ইনফ্লেটেড টায়ারের কারণে রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, টায়ার ফেটে গিয়ে ভয়ঙ্কর রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি এবং যাত্রীদের সমস্যা হচ্ছে। এই জিনিসটা এখন বেশ দেখা যাচ্ছে এবং এটা নিয়ে অনেকে অনেক ধরনের পোস্টও করতেছেন কীভাবে মেনটেন করা যায়। হয়তো ছোটো ছোটো বিষয়গুলো আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড হয়ে আছে। আমি চেষ্টা করছি যে এই ভিডিওতে সব কিছু একসাথে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। সো আমরা আমাদের যে ক্লায়েন্ট যারা অলরেডি গাড়ি আমাদের কাছে পারচেস করেছেন এবং যারা ভবিষ্যতে পারচেস করবেন এবং অলরেডি যারা আপনারা গাড়ি ব্যবহার করছেন, সবাই যদি এই ভিডিওটা আজকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন, আই গেস আমি চেষ্টা করব পুরো ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা খুব ব্রিফলি জিনিসটা শেষ করে দেওয়ার জন্য। সো একটা হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি, যে কোনো গাড়ি ব্যবহার করি না কেন, এই মুহূর্তে আপনি ফুয়েল এফিসিয়েন্সি কেন খারাপ হচ্ছে, গাড়িতে কেন সাউন্ড হচ্ছে, অথবা গাড়ির হ্যান্ডেলিং অথবা গাড়ির কমফোর্ট কেন কমে যাচ্ছে, আমরা যদি রেগুলার স্ক্যানিংগুলো করি, রেগুলার চেকিংগুলো করি, অনেক সময় দেখা যায় যে একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে গিয়ে টায়ারের প্রেশার এবং টায়ারের মেনটেন্যান্সের কারণে। আই নো টায়ারের প্রেশারটা মেনটেন করা ইজ পার্ট অফ দ্য মেনটেন্যান্স, বাট যদি বলি যে টায়ারের মেনটেন্যান্সের একটা বড় অংশের মধ্যেই টায়ার প্রেশার থাকে, এটা ভুল হবে না। একটা হাইব্রিড গাড়ি ফুয়েল এফিসিয়েন্সি সেম কন্ডিশনে আরেকটা হাইব্রিড গাড়ি থেকে কমে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে টায়ার প্রেশার। ঠিক একইভাবে এরকম একটা প্রিমিয়াম সেডানের কেবিন কমফোর্ট, কেবিন রুমের যে কমফোর্ট বা তার হ্যান্ডলিং, এই জিনিসটা কমে যাওয়ার বা এই জিনিসটা আস্তে আস্তে ডিমিনিশেস হয়ে যাওয়ার একটা বড় কারণ অনেক সময় দেখা যায় টায়ার প্রেশার বা টায়ারের মেনটেন্যান্স ইস্যু। সো আপনারা যারা অলরেডি গাড়ি ব্যবহার করছেন, আপনার ড্রাইভারকে দিয়ে গাড়ি চালাচ্ছেন অথবা নিজে গাড়ি চালাচ্ছেন, এগুলোতে মনোযোগ দেওয়াটা একটু ইম্পর্টেন্ট অন্যান্য মেনটেন্যান্স, রেগুলার মেনটেন্যান্সের কাজগুলোর মতোই। সাধারণত এই গাড়িগুলোর টায়ারের ইস্যুসগুলো যদি আপনি মান্থলি একটা চেক করেন, আপনি নিজে কিছুটা সময় ব্যয় করে, আই গেস আপনার গাড়ি এবং আপনি নিজে সেফ থাকবেন। টায়ার মেনটেন্যান্সের ক্ষেত্রে আমি যে জিনিসগুলো স্ক্যান করে বের করছি, আমার কাছে যেটা মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে টায়ারের প্রেশারটা রাখা, প্রপার প্রেশারটা মেনটেন করা, টায়ারটা প্রপারলি অ্যালাইনমেন্ট করে রাখা, টায়ারের ব্যালেন্স, ওয়েট ব্যালেন্সটা কমপ্লিট করে রাখা ঠিক মতো, টায়ারের যে ট্রেড পজিশনটা, ট্রেড কতটুকু আছে, কীরকম পার্সেন্টেজ আছে, সেটা রেগুলার মনিটর করা। এর বাইরে টায়ারের রোটেশনটা, এটা কন্টিনিউয়াসলি আপনি চেক আউট করে রাখা যে আসলে এটা রোটেট করতে হবে। যাদের এই কাজগুলো কমপ্লিটলি একদম প্রেসাইজলি করা থাকে, তাদের কিন্তু ফুয়েল ইকোনমি, গাড়ির কেবিনের ভিতরে নয়েজ অথবা স্টিয়ারিংয়ের পুয়ার স্ট্যাবিলিটি, এই বিষয়গুলো কিন্তু অনেক কম থাকে। এবং পাশাপাশি টায়ারটা কিন্তু একদম লেস এক্সপেন্সিভ কোনো জিনিস না, প্রিটি এক্সপেন্সিভ। যেমন এইটা হচ্ছে গিয়ে 15 ইঞ্চ একটা টায়ার। এই টায়ারটার থেকে আমি যদি এই টায়ারটার কথা বলি 16 ইঞ্চ, বেশ একটা প্রাইস ডিফারেন্স কিন্তু আছে। যার কারণে আমি যদি প্রপারলি মেনটেন না করতে পারি, একটা টায়ারের কারণে কিন্তু গাড়ি যেমন ক্ষতি হবে, টায়ারটাও কিন্তু অনেক কস্টলি একটা ইনভেস্টমেন্টে হয়ে যাবে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের খেয়াল করা উচিত। তো এই জায়গা থেকে যদি বলি, প্রথম যে জিনিসটা, টায়ার প্রেশারটা কেন ইম্পর্টেন্ট। প্রথম জিনিস হচ্ছে গিয়ে টায়ার যদি আপনি প্রপারলি প্রেশারটা মেনটেন করতে না পারেন, তখন আপনার গাড়িতে কয়েক ধরনের জিনিস হতে পারে। একটা মনে হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফুয়েল ইকোনমি একদম খারাপ হয়ে যাবে। সো ফুয়েল ইকোনমি খারাপ হওয়ার পেছনে টায়ার প্রেশারটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে। আপনি যদি প্রপার প্রেশারটা দিয়ে গাড়ি চালান, তাহলে ডেফিনেটলি আপনার এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয় যে জিনিসটা, আমরা অনেক সময় রেগুলারলি যেসব জায়গাতে আমরা টায়ার বা ব্যাটারির এই শপগুলো আছে, সেখান থেকে আমরা টায়ার প্রেশারটা দিচ্ছি, সেখানে দেখা যায় যে অনেক সময় ড্রাইভাররা না বুঝে হোক বা ওইসব দোকানে যারা থাকে তারা না বুঝে হোক, টায়ার প্রেশারটা বাড়িয়ে দেয়।
যেটাকে আমরা ওভার ইনফ্লেটেড টায়ার বলি। সো প্রত্যেকটা গাড়িতে আপনার ম্যানুফ্যাকচারার কাছ থেকে একটা স্ট্যান্ডার্ড প্রেশার দেওয়া আছে যে কত পিএসআইতে এই টায়ারটাকে আপনি ইনফ্লেট করবেন। এই স্ট্যান্ডার্ড বেঞ্চমার্কের উপরে যদি আপনার টায়ার প্রেশার দেওয়া থাকে সেটাকে আমরা বলি ওভার ইনফ্লেটেড টায়ার। সো ওভার ইনফ্লেটেড টায়ার থাকলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার টায়ারের মাঝ বরাবর, আমি যদি একটু এখানে ক্লোজলি দেখাই, এই টায়ারের তো সারফেসটা এতটুকু, এইগুলোকে বলে এজ, আর এটা হচ্ছে সেন্টার। সো এই সেন্টারে দেখা যাবে যে আপনার এই সেন্টারটাতে দেখা যাবে যদি ওভার ইনফ্লেটেড টায়ার প্রেশার আমরা দিয়ে থাকি সবসময়, তখন এটা ক্ষয় হয়ে যাবে তাড়াতাড়ি। এর বাইরে যদি আমরা আন্ডার ইনফ্লেটেড বা যে স্ট্যান্ডার্ড পিএসএটা দেওয়া থাকে তার থেকে কম প্রেশারে আমরা টায়ারটা ব্যবহার করি, তখন দেখা যাবে যে এই এজগুলোতে আপনার ক্ষয় হওয়াটা শুরু হবে। যদি আপনি এই টায়ারটা দেখেন, এখানে দেখবেন যে এরকম আস্তে আস্তে ক্র্যাক হওয়া শুরু হয়েছে। এটা নট নেসেসারি যে প্রেশারের কারণে হয়েছে, বাট এটা আস্তে আস্তে আসতে পারে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি প্রপারলি টায়ার প্রেশারটা মেনটেন করবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়ে এইটা আপনার চেক করে যাওয়াটা দরকার। এটা প্রতি মাসে যদি আপনি গাড়ি কম ব্যবহার করেন একবার চেক করলেও হয়। যারা রেগুলার গাড়ি ব্যবহার করতেছেন তারা বাই উইকলি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই প্রেশারটা আমি কত দিব, এই প্রেশারটা কত থাকবে এটা কিন্তু আপনার গাড়ির ডোরেই দেওয়া থাকে। আমরা যদি একটু এই পাশ দিয়ে আসি, সিএচআরটার দিকে যদি আসি, আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে আসলে যে ড্রাইভার্স ডোরটা আছে, এই ড্রাইভার্স ডোরটা যদি আপনি খোলেন, আই গেস এইখান থেকে আপনি দেখতে পারবেন। চলে আসো তাড়াতাড়ি। এই জায়গাটাতে কিন্তু টায়ার প্রেশারটা দেখা যায়। হ্যাঁ, এইখানে কিন্তু আপনার যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে রিকমেন্ডেড টায়ার প্রেশার কথা লেখা আছে। যেমন এই গাড়িটাতে জিএলইডি প্যাকেজের সিএচআর, সো এখানে টায়ার সাইজ দেওয়া আছে, যেমন 225, 50 আর 18। এই 225, 50 আর 18 এই টায়ারের জন্য, এই টায়ারটার জন্য আপনার রিকমেন্ডেড টায়ার প্রেশার দেওয়া আছে যদি খেয়াল করে দেখেন 2.3 বার। সো বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট হুইল, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে রেয়ার হুইল। সো বাম দিকে যে ফ্রন্ট হুইলে আপনার থাকবে হচ্ছে গিয়ে 2.3 বার, এবং ফ্রন্ট রেয়ার হুইলে থাকবে হচ্ছে গিয়ে আপনার 2.3 বার। সো এই বার থেকে আপনি যদি পিএসআইতে কনভার্ট করেন, পিএসআই হচ্ছে গিয়ে পার স্কোয়ার ইঞ্চে আপনার কী পরিমাণ প্রেশার থাকবে, প্রেশারটা আপনার ক্যালকুলেট করেই আমরা পিএসআইতে, কারণ আমাদের যে গ্যাজেটগুলো আমরা ব্যবহার করি টায়ার প্রেশার দেওয়ার জন্য, সেখানে দেখবেন যে আপনি পিএসআইতে পাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু খুব ইজিলি আপনি যদি একটু গুগলে গিয়ে দেন যে বেসিক্যালি 2.3 বার ইন পিএসআই, সি যে 33.35 বা 36, আপনি চাইলে এটাকে 33 জায়গায় 34 দিতে পারেন ফর অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট। এখন ইস্যুটা হচ্ছে গিয়ে আপনি যখনই ওভার ইনফ্লেট করে ফেলবেন, কারণ অনেক সময় 40 পিএসআই পর্যন্ত কিন্তু প্রেশার আমাদের এই লোকাল টায়ারের দোকানগুলোতে দিচ্ছে। আপনি যদি 40 বা 45 ইভেন এরকম দিয়ে রাখেন তাহলে কিন্তু ওভার ইনফ্লেটেড হয়ে যাবে, টায়ারটা দ্রুত ক্ষয় হওয়া শুরু করবে। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনি যদি রেগুলার মেনটেন করেন আপনার জন্য ইজি হবে। প্লাস আপনি চাইলে আপনি ছোটো ছোটো কিছু গ্যাজেট পাওয়া যায়, এই গ্যাজেটগুলো আপনি কিনে রাখতে পারেন টায়ার প্রেশার মনিটর করার জন্য, সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এর বাইরে আমরা যদি এই পাশে আসি, প্রিয়াসের চাবিটা দেওয়া আছে না? ওকে, প্রিয়াসের একটু আনলক করো তো একটু। তো আপনি যদি আপনার গাড়িতে যদি এরকম একটা কিট পান, যেটা হচ্ছে টায়ার ইনফ্লেটার কিট, এই কিটটাও যদি আপনি পান, পুরোটা ডিফিকাল্ট না, আমি খুলেই দেখে এটা। এই কিটটা যদি থাকে, আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু যে পিএসআর দেওয়া আছে এবং বারও দেওয়া আছে।
অনেকগুলো কিট হয়তো এরকম নাও থাকতে পারে, এখানে গোল একটা ডায়াল থাকতে পারে এবং এখানে পিএসআই দেওয়া আছে। সো আপনি চাইলে এটাতে কিন্তু টায়ার প্রেশারটা আপনি চেক করতে হবে রেগুলারলি, কতবার এবং কত কিছু। ইউজুয়ালি এই ধরনের ম্যানুফ্যাকচার যারা থাকে এই ধরনের গাড়িগুলোতে টায়ার প্রেশার সাধারণত 32 থেকে 34-এর মধ্যে বা 36-এর মধ্যে থাকে। তো এর বেশি টায়ার প্রেশার থাকলে এটা ওভার ইনফ্লেটেড হয়ে যাবে, তখন আপনার টায়ার দ্রুত ক্ষয় হওয়া শুরু করবে। দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, টায়ার বোঝাটা, টায়ারটা আসলে কী অবস্থা এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই টায়ারটা ধরে যদি দেখাই, সামনে চলে আসো, যেমন এই টায়ারটা মানে জাস্ট রিগার্ডলেস অফ দ্য ব্র্যান্ড, হ্যাঁ, কোন ব্র্যান্ডের টায়ারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে কি এই মুহূর্তে আমি টায়ারটা কীভাবে বুঝবো। এটা পিএলই ব্র্যান্ডের একটা টায়ার। এই টায়ারটা কত সালে যদি খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে 1021। 1021 মানে হচ্ছে এটা উইক বোঝায়, আর 21 দিয়ে বোঝায় ইয়ার। সো এটা বেসিক্যালি 2021 সালের একটা টায়ার, 2021 সালের টায়ার 10 উইকের। তো এই টায়ারটা বেসিক্যালি কতদিন ঠিক থাকবে, খুবই ফ্রেশ একটা টায়ার, সাইড ওয়াল একদম ঠিক আছে, থ্রেড কন্ডিশন ভালো আছে এবং টায়ার পুরো ফ্রেশ। সো এই 2021 সালের টায়ারটা বেসিক্যালি লাইফ টাইমটা কত, এটা 7 বছর একটা লাইফ টাইম থাকে। 7 বছর পর যদি এরকমও থাকে, ইউ শুড চেঞ্জ অর রিপ্লেস দ্য টায়ার, কারণ 7 বছর পর এটা লাইফ টাইমটা শেষ। আর 7 বছরের আগে টায়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। টায়ার বোঝার জন্য কয়েকটা জিনিস দেখাই। আমাদের অটোমো জাপানে আমরা যেটা করি সবসময়, আমরা চেষ্টা করি যে গাড়ির সাথে যে টায়ারটা আসে সেই টায়ারটা যদি খারাপ অবস্থা থাকে আমরা ক্লায়েন্টকে এটা চেঞ্জ করে দেবো। যদি একটু এটা দেখি, এই টায়ারটা দেখি, যদি খেয়াল করে দেখেন যেটা 2016 সালের টায়ার ছিল, হ্যাঁ। সো এই 16 সালের টায়ারটা আমরা কেন চেঞ্জ করে দিলাম, কারণ এক নম্বর হচ্ছে গিয়ে এটার লাইফ টাইম শেষ হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখুন 14 উইক 16 ইয়ার, তো এটা অলরেডি লাইফ টাইম শেষ হয়ে গেছে। প্লাস যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, জায়গাটা বোঝা যাচ্ছে কিনা, এখানে টায়ারে কিন্তু এই সাইড ওয়াল, এটাকে বলে সাইড ওয়াল। সো এই সাইড ওয়ালটা কিন্তু আস্তে আস্তে ক্র্যাক আসতেছে। যদি একটু এই পাশ থেকে দেখি, এই যে এখানে এই যে এগুলো হচ্ছে কি ক্র্যাক। সো এই ক্র্যাকগুলো আসা শুরু করছে এবং এই টায়ারটা যদি এইভাবে ধরি, যদি দেখেন এইখানেও আপনার ক্র্যাক আসা শুরু হয়ে গেছে। সো আলটিমেটলি টায়ারটা রিপ্লেস করা ছাড়া কোনো ওয়ে আউট ছিল না। বাট এই টায়ারটা কিন্তু থ্রেড পজিশন একদম খারাপ না, মোটামুটি আছে থ্রেড পজিশন। সো সাইড ওয়ালে এই খুব মানে অস্পষ্ট এই ক্র্যাক আর এই ভিতরে ক্র্যাকটার জন্য বেসিক্যালি এটা চেঞ্জ করে দেওয়াটা দরকার ছিল এবং এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করে দেখবেন যে এখানে অনেক টায়ার আছে, রেগুলারই থাকে, এটা চলেও যায়। আমরা যদি এই টায়ারটা একটু দেখি, এই টায়ারটা দেখলে আমি বুঝতে পারবো। যেমন একটু যদি খেয়াল করে দেখেন, এই টায়ারটা এইখানে সারফেসটা, এই পাশের সারফেসে দেখবেন যে মোটামুটি ঠিক আছে। বাট এই পাশের সারফেসটা যদি আমি আবার দেখি, এই পাশের সারফেসটা যদি আমি ভালো করে দেখি, দেখুন এখানে ক্র্যাকও চলে আসছে এবং থ্রেডও অবস্থা খারাপ, থ্রেড নাই বললেই চলে, একদম ধরতেছে না হাতে, এরকম লাগতেছে এবং এটা আস্তে আস্তে ক্র্যাকটাও চলে আসছে। এটা বেসিক্যালি আপনার এই ব্যালেন্সিং এবং অ্যালাইনমেন্টের সমস্যার কারণে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। এবং আমরা যদি এই পাশে তাকাই, দেখবেন যে সাইড ওয়ালেও এই ক্র্যাক আসা শুরু হয়ে গেছে। সো এটা আসলে চালানোর মতো অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এটার জন্য চেঞ্জ করতে হবে। একইভাবে যদি আমরা এই টায়ারটা দেখি, এইটা হচ্ছে কি একটা প্রপার এক্সাম্পল যে একটা গাড়ি প্রপারলি অ্যালাইন ছিল না। এই অ্যালাইনমেন্টটা না থাকার কারণে কিন্তু, যেহেতু এটা ম্যাক্সিমাম টাইম আন্ডার ইনফ্লেটেড অবস্থায় চলছে, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই থ্রেডগুলো আস্তে আস্তে কমে গেছে এবং এই থ্রেডগুলো এখন নাই বললেই চলে। সো এইটার কারণে এই টায়ারটা কত সালে ছিল, এই টায়ারটা ছিল এখান থেকে দেখতে মনে বোঝা যাবে, এই টায়ারটা ছিল 16 সালের। তো এনিওয়ে 16 সাল তো আপনি বাদ,
তো এই বিষয়টা থাকার কারণে কিন্তু এই টায়ারটাও আমরা চেঞ্জ করতে আমাদের বাধ্য হয়েছি। একটু যদি এই পাশে আসি, এই টায়ারটা ধরে যদি দেখি, এই টায়ারটা কিন্তু থ্রেড খুবই ভালো আছে, এই ধরনের থ্রেড সবসময় ভালো। এই পাশে থ্রেডে একটু ক্র্যাক আসছে, বাট এটা সাইড ওয়াল দেখবেন যে একদম ভালো, সাইড ওয়ালে কোনো সমস্যা হয়নি। এটা মিশেলিনের একটা টায়ার ছিল, বাট এটা মেইন সমস্যাটা হয়ে গেছে হচ্ছে গিয়ে এই আস্তে আস্তে ক্ষয়গুলো আসা শুরু হয়ে গেছে। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে, সবসময় থ্রেড ভালো থাকলে হবে না, থ্রেডটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বাট যদি এরকম ক্র্যাক, ভিজিবল ক্র্যাকগুলো চলে আসা শুরু করে এবং আপনার টায়ারের লাইফ টাইম শেষ হয়ে যায়, এগুলো আপনাকে চেঞ্জ করে ফেলতেই হবে। ওকে, আমরা একটু অন্য একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টায়ার অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং। সো টায়ার প্রেশারটা মেনটেন করে রাখাটা এবং একই সাথে থ্রেডটা চেক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যত রেগুলারলি এটা করবেন, আপনার গাড়ি এবং আপনার ক্ষতি তত কম হবে। থার্ড যে জিনিসটা আমার এখন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টায়ার ব্যালেন্স করে রাখাটা। সো টায়ার ব্যালেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট। একটা আমার বিষয় হচ্ছে গিয়ে, যখনই আপনার এই ব্যালেন্সিংটা থাকবে না, স্টিয়ারিং স্ট্যাবিলিটি, স্টিয়ারিং থেকে যে সাউন্ড বা কেবিনের ভিতরে কমফোর্ট, এগুলো আস্তে আস্তে কমে যাবে। এবং ব্যালেন্সিংটা আমাদের দেশে এখন পর্যন্ত আমার মনে হয় খুব বেশি অ্যাওয়ারনেসটা এরকমভাবে বৃদ্ধি পায়নি। কারণ অনেক সময় দেখা যায় কি, যে এই টায়ারটা যদি কোনো কারণে লিক হয়, পাংচারটা আমি ঠিক করলাম, এটা ঠিক করার পরে এটা কিন্তু ব্যালেন্সিং করাটা খুব ইম্পর্টেন্ট। অথবা এই রিমটা চেঞ্জ করে, এটা ইউজুয়ালি অনেক সময় হয় কীরকম, আমার শোরুম থেকে আমাকে একটা রিম দিল, আমার রিমটা পছন্দ হলো না, আমি নতুন করে একটা রিম লাগাচ্ছি, সেই রিমটা আমি চেঞ্জ করে নতুন একটা রিম লাগাইলাম, সেই রিমটা ব্যালেন্সিং করে নেই। তো এই ধরনের প্রবলেমগুলোর কারণে টায়ারও ক্ষতি হয়, গাড়িতেও এই প্রবলেমটা চলে আসে। আর এই ব্যালেন্সিংটা না থাকার কারণে কিন্তু অনেক সময় সাসপেনশন এবং শক অ্যাবজর্বারে আপনার প্রবলেমটা চলে আসবে। তো শুরু হবে খুব ছোটো একটা বিষয় থেকে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা ক্যাজুয়ালিটিটা বেড়ে যাবে। তো এই জন্য ব্যালেন্সিং রাখাটা খুব ইম্পর্টেন্ট। এখন এই টায়ার অ্যালাইনমেন্ট করা এবং ব্যালেন্সিং করাটা স্পেশালাইজ একটা কাজ, এবং যে কোনো জায়গা থেকে করাটা উচিত না। তো আপনি টায়ার অ্যালাইনমেন্ট করতে গেলে, যারা এই জায়গাগুলোতে কাজ করছে রেগুলারলি এবং উইথ আপডেটেড এবং ইকুইপমেন্ট যাদের ভালো আছে, সেসব জায়গা থেকে যদি আপনি কাজ করান, আপনার অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিংটা যদি রেগুলার করে রাখেন, আই গেস আপনার টায়ার এবং গাড়ি দুটোই ভালো থাকবে। অনেক সময় এই ব্যালেন্সিং করার কাজটা আমরা অনেক সময় ভুলেই যাই। এই কাজগুলো যাতে আমরা কোনোভাবেই ইগনোর না করি। ঠিক একইভাবে এই ধরনের গাড়িগুলোতে এখন হাইব্রিডে যে ম্যাক্সিমাম গাড়িগুলো, সেই গাড়িগুলোতে দেখা যায় টায়ার, স্পেয়ার টায়ারের বদলে টায়ার ইনফ্লেটার জেল আসতেছে। তো তাদের আসলে এই প্রবলেমটা একদমই নেই। বাট যেসব গাড়িতে আপনার ব্যবহারকারী স্পেয়ার টায়ার ব্যবহার করতেছেন, যেমন এই গাড়িটা যদি কথা বলি, যে এই গাড়িটাতে দেখবেন যে জাপান থেকেই স্পেয়ার টায়ার চলে আসছে, কিন্তু এগুলো কিন্তু এই স্পেয়ার টায়ারটা কিন্তু আপনার ফুল সাইজ না। সো ফুল সাইজ কেন বলতেছি, কারণ অনেক সময় দেখা যায় কি, যে ব্যবহারকারী আছেন তিনি স্ট্যান্ডার্ড যে টায়ারটা আছে, যেমন এটা সেইটা জিএলইডি প্যাকেজে সাধারণত 18 ইঞ্চ যে রিমটা আসে, সেটা যে টায়ারটা আসে, সেই টায়ারের মতো করে একটা এক্সট্রা টায়ার ব্যবহার করতেছে। সেই সময়টাতে এই স্পেয়ার টায়ারটা আপনার রেগুলার বেসিসে মাঝে মাঝে ইউজ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বাই রোটেশন এগুলোকে চেঞ্জ করা, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং এটার প্রেশারটা রেগুলার বেসিসে চেক করা, এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কোনো কারণে এইটার প্রেশারটা আপনার যদি চেক না করেন এবং যদি রেগুলার ব্যবহার না করেন, যেহেতু এটা টেম্পোরারি জিনিস, এই টায়ারগুলো কিন্তু আপনাকে সার্ভিস দিবে না, অন টাইম আপনি এখান থেকে সার্ভিসটা পাবেন না। সো এটারও একটা লাইফ টাইম আছে। সাধারণত এটার লাইফ টাইমটা অন্যান্য টায়ার থেকে একটু বেশি হয়, 10 বছরের মতো থাকে, এরপর এটা চেঞ্জ করে ফেলতে হয়। এবং অন্যান্য টায়ার থেকে এই টায়ারে কিন্তু প্রেশার অনেক বেশি থাকে, যেমন এটাতে দেওয়া আছে 60 ম্যাক্সিমাম, একটা 60 PSI। এবং যদি একটু খেয়াল করে দেখি, এই পাশে চলে আসে দেখব, যেমন এখানে কিন্তু লেখা আছে
ইনফ্লেট টু 60 PSI। সো আপনার এইটাতে আবার ইউজুয়াল যে পিএসআই সেটা দেওয়া যাবে না। প্লাস আমরা যদি এই পাশে দেখি, এখানে লেখা আছে টেম্পোরারি ইউজ অনলি। সো এটা দিয়ে বেসিক্যালি আপনি কন্টিনজেন্সি বা বিপদের সময়টাতে এটা শুধু ব্যবহার করবেন, এবং ওই পরে আপনাকে এটা আবার এখানে রেখে দিতে হবে। এবং ইউজ করার সময় একটু খেয়াল করে দেখবেন যে এটার থ্রেড কন্ডিশনগুলো কেমন আছে এবং এটার ম্যানুফ্যাকচারিং কী অবস্থায় আছে। সো রোটেশনের কথা যেটা বলতেছিলাম, এটা অনেক সময় করা হয় না। আমরা যদি একটু খেয়াল করে দেখি, যেমন এই গাড়িটা বা আমাদের এখানে মোটামুটি ম্যাক্সিমাম গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি বা টু হুইল ড্রাইভের গাড়ি। সো সামনের চাকা আর পেছনের চাকার যে কাজ, এই কাজগুলো কিন্তু গাড়ির চাকা একরকম থাকলেও এটার ফাংশনালিটি কিন্তু ডিফারেন্ট। যেমন এই গাড়িটার ফ্রন্ট হুইল যে গাড়িটা, এই গাড়িটার সামনের চাকার কিন্তু লোড আর পেছনের চাকার লোড কিন্তু একরকম না। আর এটার ব্রেক ফাংশনালিটিও কিন্তু দুই রকম। সো মানে অনুমিতভাবে বোঝা যায় যে এই গাড়িটাতে এইটার উপরে আপনার প্রেশারটা অনেক বেশি আসে। সো রেগুলার বেসিসে এটা রোটেশন করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার 4 নাম্বার বিষয় ছিল। সো এই রোটেশনটা আপনি ডেফিনেটলি করে নেবেন, যদি সুযোগ হয় ক্রসিং করে নেবেন। এইগুলো সাধারণত 5 থেকে 8,000 কিলোমিটার, কেউ 10,000 কিলোমিটার বলে। আপনি এভারেজ ধরে রাখেন 6 to 8 মাস পর এই রোটেশনগুলো করলে আপনার টায়ারটাও ভালো থাকবে। এটার ফলে আপনার আনইভেন্ট ওয়্যার হবে না। আপনি আজকে এই টায়ারটা বেশি খারাপ অবস্থা হচ্ছে, ওই টায়ারটা খুব ফ্রেশ হবে, এরকম হবে না। 4টা টায়ারই দেখবেন যে একই রকমভাবে ক্ষয় হচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যায় যে সামনের চাকাটা খারাপ হয়ে গেছে, পেছনে দিয়ে দিচ্ছি, পেছনে ভালো চাকাটা দিয়ে দিচ্ছি। সো পেছনের চাকাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আপনার গাড়ির সেফটির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ব্রেকিং, রাইডিং কমফোর্ট, গাড়ির স্টিয়ারিং স্টেবিলিটি এবং ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু টায়ারের উপর অনেকাংশে নির্ভর করে। সো কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো মনিটর করাটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা বলাটা খুবই দরকার, সেটা হচ্ছে গিয়ে গাড়ির টায়ার জাপান থেকে যখন আসে, আমরা যখন ইম্পোর্ট করে নিয়ে আসি, সবসময় ভালো অবস্থায় আমরা পাই না। কখনো কখনো খুবই ডিজাস্টার অবস্থায় টায়ার আসে। সেই সময় আমরা চেষ্টা করি সেই টায়ারগুলো রিপ্লেস করে দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় কিছু প্রিসেট ওয়াইজ কাস্টমাররা জিনিসগুলো ক্লেম করেন। যেমন যেমন এটা 2021 সালের টায়ার ছিল, তারপর এটা চেঞ্জ করতে হবে। কেন? বিকজ নতুন টায়ার আমি ব্যবহার করবো, দ্যাটস ইয়োর উইশ। বাট 21 বা 20 সালের জাপানিজ টায়ারগুলো যেরকম সার্ভিস দিবে আপনাকে, যদি টায়ার ভালো থাকে, ডেফিনেটলি একটা চাইনিজ বা নন ব্র্যান্ডেড যে টায়ারগুলো পাওয়া যায় তার থেকে বেটার সার্ভিস দেবে। সো এই টায়ারগুলো যদি ভালো থাকে সেটা ব্যবহার করাটা ইম্পর্টেন্ট, এবং 7 বছর পরে ডিসকার্ড করে ফেলাটাও ইম্পর্টেন্ট। এবং একই সাথে যারা টায়ারের খরচ যেহেতু অনেক বেশি, অনেক সময় দেখা যায় যে টায়ার আমরা নতুন করে রিট্রেড করি, মানে কেটে নতুন করে আবার সেট করতেছি, ওই ধরনের টায়ার ব্যবহার না করাটাই ভালো। এটার বদলে আপনি ব্র্যান্ড নিউ টায়ার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার গাড়ি এবং আপনি সেফ থাকবেন। এবং টায়ারের ব্যাপারে চেষ্টা করবেন সবচেয়ে যত্নশীল হওয়ার জন্য। বাই উইকলি অথবা মান্থলি এই জিনিসগুলো একটু চেক করবেন, আই গেস আপনার এই প্রবলেমগুলো আর থাকবে না। থ্যাংক ইউ। আর নতুন নতুন অন্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা নতুন যা জানতে চান সেই বিষয়গুলো আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো সেগুলো আপনাদের শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।